জনপ্রিয় বিষয় হয়ে এসেছে একাকিত্ব। নিস্তরঙ্গ, শান্ত, আপাত সরল এক কবিতা ভাষায় মনকে সেই ছবির মানুষটির মতন তিনি অসহায় নৈঃশব্দে আর্তনাদ করে উঠেছেন নির্জন সেতুর ঠিক মাঝখানে দাঁড়িয়ে। আর আছে বিচ্ছিন্নতা, নিঃসঙ্গতার নিরবিচ্ছিন্ন গুঞ্জন। স্বগতোক্তির মতন নিজেকেই নিজে বলে যাওয়া এই চারপাশের জীবন প্রবাহ, একাকী নিঃসঙ্গ বিচ্ছিন্ন মানুষের সামাজিক কাজ তার কবিতা। শেষ কথাটা আমরা জানি প্রণবেন্দুর নিজেরই ভাবনা থেকে ধার করা। কবিতা ও আমি দেশ পত্রিকার সাহিত্য সংখ্যায় প্রকাশিত হয় 1980 সালে। বাংলা কবিতার সেদিনকার পটভূমিতে কিভাবে নিজেকে দেখেছিলেন প্রণবেন্দু? কবিতা হচ্ছে দ্য সোশ্যাল অ্যাক্ট অফ এ সলিটারি পার্সন। আমিও তাই বিশ্বাস করি। আমি জীবনে কোনোদিন রাজনীতি করিনি, রাজনীতির ত্রিসীমানার মধ্যেও কখনো যাইনি। রাজনীতি নিয়ন্ত্রিত ফতোয়া সাহিত্য আমি অপছন্দ করি। পক্ষান্তরে বিশুদ্ধ কলা কৈবল্যবাদ বা শিল্পের জন্যই শিল্প, এই আদর্শেও আমি বিশ্বাস করি না। কবিতা লেখক হিসেবে আমি মনে করি যে আমার কবিতা যদি মুষ্টিমেয় কয়েকজন পাঠকের চেতনার উন্মিলন বা উদ্বোধন ঘটাতে সক্ষম হয়, তাহলেই আমার সামাজিক কাজ বা সামাজিক দায়িত্ব বহুলাংশে সম্পূর্ণ হলো। আর সলিটারি ম্যান প্রসঙ্গে আমি নিজেকে বহুলাংশই নিঃসঙ্গ মানুষ বলে মনে করি। আমার পরিচিতের সংখ্যা কম নয়, কয়েকজন বন্ধুও আছেন। এতৎসত্ত্বেও আমি অনুভব করি আমি মূলত নিঃসঙ্গ মানুষ। চারপাশের অনেক কিছু থেকেই আমি বিচ্ছিন্ন, বিবিক্ত। এই বিচ্ছিন্নতার যন্ত্রণা ও বেদনা আমি অনুভব করি এবং আমার কাব্যচর্চার মধ্যে দিয়ে এই বিচ্ছিন্নতাকে আমি অতিক্রম করার চেষ্টা করি। এই সলিটারি কথাটা বা সলিটিউড শব্দটার ঠিক বাংলা কি হতে পারে? লোনলিনেস আর সলিটিউড এর কি তফাৎ নেই কোনো? একাকিত্ব, নিঃসঙ্গ কথাটার মধ্যে যে হাহাকার আছে বাংলা ভাষার অনুষঙ্গে, সলিটারি বা সলিটিউড এর মধ্যে তার চেয়ে ঢের বেশি দার্ঢ্য রয়ে গেছে। সলিটারি রিপার কবিতাটির মেয়েটি যেমন একলা, একাকী, বিচ্ছিন্ন, নিঃসঙ্গ শব্দগুলির রয়েছে যন্ত্রণাময়তা, রয়েছে যন্ত্রণাময় অভাব। সলিটিউডের ক্ষেত্রে ঐশ্বর্যে ভরা স্বভাব। এ প্রসঙ্গে দুটো উদাহরণ তুলে আনি। 2002 সালে লেখা একটি আলোচনায় জয় গোস্বামী লিখছেন, সারা জীবনের দিনলিপি আমাদের কবিতা, একা মানুষের নিরুপায় ডায়েরি। একজন একলা মানুষের পরিপার্শ্বের সঙ্গে অসম যুদ্ধে বিক্ষত মানুষের জীবনের সঙ্গে সেতু তৈরি করার কয়েকটি উপায়। এই উপায়গুলি বলা আছে স্বগতোক্তির মতো, অর্থাৎ একা একা ছুঁয়ে ছুঁয়ে বুঝে নেওয়া, আবিষ্কার করা। এই পৃথিবীটাকে, প্রকৃতিকে নিজের সর্বস্ব দিয়ে স্পর্শ করা, তার রহস্যের কাছাকাছি পৌঁছানো। অলোক রঞ্জন দাশগুপ্ত তাঁর প্রথম বই বিষয়ে বলছেন, তখনও তিনি স্বগত কথনে বৃত হননি। উত্তরকালীন কবিতায় নিজের সঙ্গে তার নিজের কথোপকথনের দোলটি আমার বিশেষ মনোভূত। আর 1999 সালে প্রণবেন্দু বিষয়ে শঙ্খ ঘোষ তার একটানা গুঞ্জনের মতো প্রবন্ধটি শেষ করেন। আর যখন ভাবি পরিব্যাপ্ততার নীরব নিঃসঙ্গতা থেকেই জেগে উঠতে পেরেছে এই গুঞ্জন, সে নিঃসঙ্গতার কাছে আমাদের বিনীত হতে হয়। তখন দূর দেশের, দূর কালের অন্য এক কবির ভাষায় বলতে ইচ্ছে হয়, হাউ গ্রেসেস, হাউ বেনাইন ইজ সলিটিউড। কেন দূর দেশের, দূর কালের কাছে যেতে হলো আমাদের? পরিব্যাপ্ত নীরব নিঃসঙ্গতা কেন বিনত করছে আমাদের? কারণ তার ভেতর থেকে জেগে উঠছে গুঞ্জন। যদি না জাগত, তাকে আর অপার বিস্ময়ে হাউ গ্রেসেস বলা যেত না। সলিটিউড শব্দে এই এত বুঝিয়ে বলার প্রয়োজন নেই। আর আগের উদ্ধৃতিতে একলা, নিরুপায়, বিক্ষত,
স্বগতোক্তি, এই সমস্ত শব্দগুলি হয়ে উঠতে পারে নিঃসঙ্গতা আর একাকিত্বের যন্ত্রণাময় দিক। এই দুটি প্রবন্ধেই আছে এমন অপর দু একটি শব্দ আমরা তুলে নিই আর এক পরবর্তী কবির লেখা থেকে। এক, যে সংকট পরবর্তীকালে প্রণবেন্দুকে ঘিরে ধরেছিল তার আভাস এখনো এই বইতে ঠিক পাই না, তবুও সদর স্ট্রিটের বারান্দা একাই প্রণবেন্দুর একটা বড় পরিচয়, বাংলা কবিতার এক নির্জন দিক, একটা নিশ্চুপ আন্দোলন। দুই, 3.5 টাকার মলম নয় অবশ্য মানুষের দিকে, তবে নির্জন স্বরের এই বই আমাদের অনবরতই বেদনা সমেত, ভালোবাসা সমেত মানুষের কাছে নিয়ে যায়। নিশ্চুপ, নির্জন, নির্জন স্বর, এও সেই সলিচুডেরই শব্দান্তর। কেন হচ্ছে এমন? কারণ ইউরোপীয় ভাবনায় সলিচুডের একটা ইতিহাস আছে। বাংলায় অনুবাদিত শব্দগুলির ইতিহাস অত দীর্ঘ নয়। 1890 সালে বিসর্জন নাটকে জয়সিংহ প্রশ্ন তুলেছিল, জানো কি একেলা কারে বলে? জানি, যবে বসে আছি ভরা মনে, দিতে চাই নিতে কেহ নাই। নাটকটিতে সবাই একা, রঘুপতি, অপর্ণা, গোবিন্দ মাণিক্য, গুণবতী, জয়সিংহ সবাই, কেউ কারো কথা বোঝে না। এই একাকিত্ব যন্ত্রণাময়, কিন্তু এর কাছে বিনত হওয়া অসম্ভব। জীবনানন্দ বিষয় বলতে গিয়ে বুদ্ধদেব বসু আমাদের কাছে এখনো পর্যন্ত রবীন্দ্রনাথ পরবর্তী বাংলা কবিতার অন্যতম শ্রেষ্ঠ সমালোচক। নির্জনতম শব্দটি ব্যবহার করেন। বোধ কবিতায় যে প্রশ্নগুলো উঠেছিল একাকিত্বকে ঘিরে, ওই ধূসর পাণ্ডুলিপি বইতেই তার মীমাংসা জীবনানন্দ তৈরি করেছিলেন মৃত্যুর আগে কবিতায়। সেখানে নির্জন ফসল কাটা পৌষ সন্ধ্যায় একজন মানুষের সমস্ত অনুভূতি প্রবাহ জুড়ে উঠে আসছিল একের পর এক শব্দ, গন্ধ, দৃশ্য, স্বাদ আর স্পর্শময় আশরীর বিবরণ। নির্জন, একা, কিন্তু বারবার কবি বলছিলেন আমরা দেখেছি যারা, আমরা জেনেছি যারা, সেই এক নির্জনতার সমবায়ের কথা। নির্জনতা, নিঃসঙ্গতা যাদের নিয়তি, তৈরি হয়ে উঠেছিল একাকিত্বের নন্দন 1936 সালে। প্রসঙ্গত ধূসর পাণ্ডুলিপির এই ছিল শেষ কবিতা। 4-এর দশকে আধুনিকতার যে সূত্রগুলি বিবদমান হয়ে দেখা দিয়েছিল, তার মধ্যে একাকিত্বের এই শিল্পিত স্বভাব সবার উপরে প্রধান হয়ে দেখা দেয়নি। কিন্তু জীবনানন্দের সমগ্র কবিতাংশে এই নির্জনতার নন্দন সচেতন ভাবে ধরে রাখা। আমাদের মনে থাকবে তার সেই উক্তি 1954 সালে শ্রেষ্ঠ কবিতার ভূমিকায়, যেখানে তিনি জানাচ্ছেন তার কবিতা শুধু নির্জনতা নয়। 1952 সালে প্রকাশিত বনলতা সেনের দ্বিতীয় সংস্করণেও যদি তাকে খুঁজে দেখতে পাওয়া যাবে এক অভিপ্রেত নির্জনতা। ইয়েটসের ইনসফ্রির মতন যা ভেসে আছে দারুচিনি বনানীর ফাঁকে, সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। আর তার একটু আগেই তিনি বলবেন, কোনো আমলকি নেই আজ আর শিল্পীর নির্জন করতলে। আধুনিক শিল্পীর যে আদল বিংশ শতকের দ্বিতীয়ার্ধে গড়ে উঠতে দেখবো আমরা, তার সঙ্গে একাকিত্ব নতুন অর্থে, নির্জনতা ওতপ্রোত জড়িয়ে গিয়েছিল। এরই উল্টো দিকের অবস্থান তৈরি হয়ে উঠেছিল বামপন্থী শিল্প ধারণায়, সে অন্য প্রসঙ্গ। 1954 সালে চলে যান জীবনানন্দ, 1960 সুধীন্দ্রনাথ। খুব মন দিয়ে যদি কাব্যের মুক্তি প্রবন্ধের একটা পাঠ নেওয়া যায়, দেখা যাবে কবির যে চেহারা সুধীন্দ্রনাথ গড়ে তুলেছেন, সে একা নিঃসঙ্গ নায়ক। এই নিঃসঙ্গ কথাটির সূত্রে আমরা পৌঁছতে পারি প্রণবেন্দু দাশগুপ্তের শিক্ষক, 5 আর 6-এর দশকের আধুনিক বাংলা কবিতার মেন্টর বুদ্ধদেব বসুর কাছে। 1963 সালে প্রকাশিত সঙ্গ নিঃসঙ্গতা রবীন্দ্রনাথ বইটির নাম প্রবন্ধ সঙ্গ নিঃসঙ্গতা। এখানে এক নতুন এস্থেটিক্সের কথা বলেন বুদ্ধদেব, যার মূলে আছে নিঃসঙ্গতা, নিষ্ক্রিয়তা। অলোক রঞ্জন দাশগুপ্ত বুদ্ধদেব বসুকে নিয়ে লিখতে গিয়ে অসামান্য পর্যবেক্ষণে বলেছেন, বুদ্ধদেবের কবিতার ধারাবাহিক পাঠ নিলে রোম্যান্টিকতা থেকে শুরু করে সিম্বলিজম পর্যন্ত ইউরোপীয়
আধুনিক কবিতার ইতিহাসের চলনটা দেখতে পাওয়া যায়। 1942-এ দময়ন্তীর শেষে যিনি একদিন তার কবিতা বিষয়ক মনোভাব অকপটে লিখলেন, তিনি তার জীবনের শেষ 2 দশক জুড়ে তৈরি করে তোলেন বাংলা আধুনিক কবিতার নতুন আদল, তার তাত্ত্বিক বিবরণ। সেই বিবরণে এক অতি আবশ্যিক শর্ত হয়ে আসে একাকিত্ব, নিঃসঙ্গতা, নির্জনতা, যার মূল শব্দটি লোনলিনেস নয়, সলিচুড। আমি আর মুখোমুখি আমির সেই নন্দন তত্ত্ব পরবর্তী বাংলা কবিতার প্রধানতম শর্ত। এই সলিচুড, নিঃসঙ্গতা, নির্জনতায় দাঁড়িয়ে আমি অর্থাৎ কবি জগতের সঙ্গে কোন সম্বন্ধে জড়িয়ে নিচ্ছেন নিজেকে, তারই সূত্রে আমরা একে অন্যের থেকে আলাদা। বুদ্ধদেবের প্রয়াণ পরবর্তী লেখায় প্রণবেন্দু যে কবিতার বইটির কথা বারবার লিখেছিলেন, আরো 2 বার তার আগেই তিনি কলকাতা পত্রিকায় এবং কবিতা পরিচয় পত্রিকায় সেই বইটির কাছে প্রণতি জানান। যে আধার আলোর অধিক বইটিতে দেখা দিয়েছিল বুদ্ধদেবের নিঃসঙ্গতার নন্দন, একাকিত্বের নতুন সম্ভাবনা। দুইনো ক্যাসেলের ওপর থেকে নিচের দিকে তাকিয়েছেন রিলকে, থমথমে একা। স্যার বোদলেয়ারের সেই জগৎ বিখ্যাত ফটোগ্রাফ আর বুদ্ধদেবের দিব্যোন্মাদ হেলডেলিনের বিবরণ আমাদের কবিতা পড়ার প্রথম দিনগুলোয় ঝাঁপিয়ে উঠত। এই সেই প্রণম্য একাকিত্ব, যা বীরত্বের নামান্তর। আধুনিকতার ইতিহাসে ইউরোপীয় চিন্তায় একাকিত্ব 17 শতকের প্রারম্ভেই এক মানসিক অবস্থান হিসেবে দেখা দিতে থাকে। মিগুয়েল দে মর্টন 16 শতকের উপান্তে সলিচুডের এক বিবরণ তৈরি করেন, ধ্রুপদী গ্রিক রোমান সাহিত্য থেকে উদাহরণ তুলে নিয়ে। প্রায় 10 বার প্রকাশের আগে তিনি সম্পাদনা করেছিলেন এই পাঠ। বোঝা যায় কতটা গুরুত্বপূর্ণ এই ধারণা তার কাছে। আধুনিকতার সূত্রপাতেই সমষ্টির সঙ্গে একাকীর একটা ধারণাগত বিরোধ মীমাংসার ক্ষণ এই বইটিতে চিহ্নিত হয়ে আছে। এই মুহূর্তটি যেহেতু প্রারম্ভিক, তাই গুরুত্বপূর্ণ। ল্যাটিন সোলাস থেকে সলিটুডো হয়ে পুরনো ফরাসি ভাষায় দেখা দেয় সলিচুড, সেখান থেকে মধ্যপর্বের ইংরেজি ভাষায়। কিন্তু মতেনের কাছে এই একাকিত্ব দেখা দেয় এক অত্যাবশ্যক মানবিক ধর্মের মতো। একটু পড়ছি। মনে করুন সেই লোকটির কথা যাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি কেন একটা শিল্প কাজে এত মাথা খুঁজছেন, যার কথা কেউ কোনোদিন জানবেই না প্রায়। আমার কাছে কয়েকজনই যথেষ্ট, একজনই যথেষ্ট, কেউ না থাকাটাই যথেষ্ট। তিনি সত্যি বলেছিলেন। আপনি আর একজনই যথেষ্ট কথা বলার সঙ্গী পরস্পরের জন্য। আপনার জন্য আপনিই যথেষ্ট। আপনার কাছে ভিড় মনে করুন একটি মানুষ, একজনই অনেক। আমাদের উচিত পশুর মতো নিজের আস্তানায় ঢোকার আগে গা থেকে সমস্ত ছাপ ঘষে তুলে নেওয়া। গোটা জগৎ কি বলল আপনাকে নিয়ে, সেটা আপনার ভাববার বিষয় না। ভাববার হলো আপনি নিজেকে কি বলছেন। নিজের ভেতর সব ছেড়ে আসুন, কিন্তু নিজেকে তৈরি করুন নিজের ভেতর নিজেকে আপ্যায়ন করে নিতে। নিজেকে যদি চালাতে না জানেন, তাহলে নিজের ভেতর নিজেকে বিশ্বাস করা পাগলামির নামান্তর। সমাজের মতো একাকিত্বের ভেতরেও কেউ বিফল হতে পারে। মতেনের এই বিবরণের সঙ্গে আমি মিলিয়ে নিতে পারি, ঘরে ফিরে মনে হয় বড় বেশি কথা বলা হলো। আমাদের সবার পরিচিত স্নান করে ধূপ জেলে নীল কুঠুরিতে যে আয়োজন করে বসার ছবি, সেই আয়োজনের কথাই তো বলছিলেন মতেন। লোকে বলবে মূর্খ বড়, লোকে বলবে সামাজিক নয়। মতেন বলবেন কি বা আসে যায়, সামাজিক নয়। তবু আধুনিক কবি রোম্যান্টিকদের মতো প্রকৃতির দিকে চলে যাবেন না। কিটসেরও সলিচুড কবিতায় যেমন প্রথম 3টি বা 4টি লাইনেই আছে সেই সমাধান। ও সলিচুড, if I must with thee dwell, let it not be among the jumbled heap of murky buildings. Climb with me the steep, nature's observatory. এর সঙ্গে মেলানো যায় ফ্রিডরিশ কাসপারের সেই কুয়াশার সমুদ্রের উপর উঠে আসা একা মানুষটির ছবি, 1818 সালে আঁকা।
এর 40 বছরের মধ্যে দেখা দেবেন শার্ল বোদলেয়ার। ভিড়ের ভেতর, শহরের ভেতর, রাস্তায় বাজারে ঘুরে বেড়ানো এক একাকিত্ব নিয়ে। পাশ্চাত্যের সলিচুডের এই মনোবিজ্ঞান নিয়ে এক অপূর্ব বৃত্তান্ত লিখেছেন অ্যান্টনি স্টোর অন সলিচুড রিটার্ন টু দ্য সেলফ বইটিতে। একটি অংশের নাম একাকিত্বের ক্ষমতা। আধুনিক বাংলা কবিতার যে পর্বে প্রণবেন্দু দাশগুপ্ত এসেছিলেন তার একেবারে গোড়ার কথাই হলো এই একাকিত্বের ক্ষমতা, যার বিবরণ আছে বুদ্ধদেবের লেখায়, অনুবাদে, শঙ্খ ঘোষের নিঃশব্দের তর্জনী আর শব্দ আর সত্যে, জীবনানন্দের কবিতার কথায়। সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম বইয়ের নাম একা এবং কয়েকজন। শক্তি চট্টোপাধ্যায়ের মৃত্যু পরবর্তী একটি বই সকলে প্রত্যেকে একা। এর আগে আমি একা, বড় একা, অস্ত্রের গৌরবহীন একা। গ্রন্থ নামেই শুধু নয়, কবিতা স্বভাবেও একাকিত্বের সঙ্গে নিজস্ব বোঝাপড়ায় পরবর্তী সমস্ত কবি আজ পর্যন্ত ধারাবাহিক এক সংলাপ রচনা করে চলেছেন। এইখানেই তাদের নান্দনিক প্রস্থানভূমি। এমনকি সুভাষ মুখোপাধ্যায়েরও এই পর্বের কবিতা থেকে একাকিত্বের রাজনীতি নতুন রকমের আকার খুঁজে এনেছে বাংলা কবিতায়। প্রণবেন্দু এই একাকিত্বের সঙ্গে কি সম্বন্ধে যুক্ত আছেন সেইটাই আমার মূল দেখবার জায়গা। নিঃসঙ্গতা অবশ্যই এক প্রস্থান বিন্দু, আবশ্যিক শর্তের মতো তা ছেয়ে এসেছিল বাংলা কবিতায়। আমি যদি মনে করি দার্জিলিং এ গিয়ে বসে থাকাটাই আমার কাজ করবার প্রধান শর্ত, তাহলে আমার শরীর মন সেই শর্ত সাপেক্ষে সাড়া দেবে। সলিচুড অনেকটা সেই রকম কি অবস্থা নয়, অবস্থান, দশা নয়, দিশা। প্রণবেন্দু লিখেছেন, এক টানা অন্ধকারে চোখ রেখে দিলে মাঝে মাঝে দু একটি আকার উঠে আসে। এখন ওই অন্ধকারে চোখ রেখে বাঘের মতন বসে থাকাটা একটা কন্ডিশন। ওই আকার উঠে আসা মাত্র তাকে ধরতে পারাটাই আসল কথা। ঠিক সেই জন্যেই কবিদের কোনো রোববার নেই। ঠিক সেই জন্যেই একজন কবি যখন জুতোর ফিতে বাঁধছেন তখনও তিনি কবি। কমল কুমার মজুমদার একেই নাকি বলে গেছেন ফাতনা মনস্কতা। প্রণবেন্দু দাশগুপ্তের বইগুলোর কথা যদি ভাবি, দেখব প্রায় সমস্ত বইয়ের নাম দুটি ভাগে সাজানো। কখনো তার স্বগত সংলাপে কাউকে কিছু বলা, অন্ধ প্রাণ জাগো, হাওয়া স্পর্শ করো, নিজস্ব ঘুড়ির প্রতি বাধা পেরোনোর গান। বেশিরভাগ সময় সেটা একটা, আর কখনো বা বেশিরভাগ সময় তা একটা অবস্থান সূচক। এক ঋতু, সদর স্ট্রিটের বারান্দা, রৌদ্রের নখরে, নিঃশব্দ শিকড়, এখন গুজব নেই মানুষের দিকে। কোথায় রয়েছেন এই কবি, কিভাবে রয়েছেন? ওর পত্রিকার নাম অলিন্দ, সেইখান থেকে সব দেখা, একটা অবস্থান। মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের প্রবন্ধে এই অলিন্দ আর সদর স্ট্রিটের বারান্দা নিয়ে অপূর্ব দুটো পর্যবেক্ষণ আছে। এই দূর থেকে দেখা, পাশের বাড়ির বিষ নর্দমায় মিশতে দেখা, মাতাল বাপের হাতে মেয়েদের মার খেতে দেখা, সদর স্ট্রিটেই সেই দৃষ্টির সূচনা। এবার একটা কথা বলতে চাই, যেভাবে প্রণবেন্দুর কবিতা আমি পড়ে এসেছি, আমাদের অনেকেই পড়ে এসেছেন তার বাইরের কথা। 1996-97 সালে কোন লিটল ম্যাগাজিনে তার একটা ছোট্ট কবিতা 22 বছর বাদেও আমার দিব্যি মনে আছে। হ্যাঁ, আমি দার্শনিক কবি। দার্শনিক কবি, এই শিকরণ তাকে করতে হলো কেন? আজ এতদিন পরে তার ওই নিঃসঙ্গতার কাব্যতত্ত্বে তাকিয়ে মনে হচ্ছে তিনি খুব সচেতনভাবে তার একাকিত্ব বা সলিচিউডকে আলাদা করে নিয়েছিলেন। তার সেই স্বকীয় নির্জনতার নাম দেওয়া যায় ক্রিটিক্যাল সলিচিউড, প্রশ্নাতুর নির্জনতা। এই ক্রিটিক কথাটা দর্শনের পরিভাষা। প্রণবেন্দুর কবিতার সঙ্গে যাদের পরিচয় আছে তারা মনে করতে পারবেন প্রণবেন্দুর তৃতীয় বই নিজস্ব ঘুড়ির প্রতি থেকেই ওর নিজের অবস্থানটিকে নানাভাবে প্রশ্ন করে গেছেন প্রণবেন্দু। বাংলা কবিতায় এত প্রশ্ন আর কেউ কখনো ধারাবাহিকভাবে করেছেন? এখানে একটু মনে করে নেই ওর সেই অননুকরণীয় বাকভঙ্গির দু এক টুকরো।
পাখি মরে আছে, পাখি বরফের স্তূপের ভিতরে মরে আছে, ছিল নাকি কোথাও আগে বাসা বেঁধেছিল পোড়ো জমিটির নীল গাছে? তুমি কতটুকু পারো ওই দিকে সমস্ত আড়াল পড়ে আছে। একটি কাকের শব্দে পুরো পৃথিবীর শান্তি ভেঙে যেতে পারে। ৫-১০টা লোক এসে ১০ রকম কথা বলে, তুমি কি তাদের প্রতি মনোযোগী? তুমি কি এখনো কিছুটা নতুন ভাবে বেঁচে থাকবার কথা ভাবো? মৃদু কলতলা জুড়ে জল পতনের খেলা চলে। আমাদের উচিত ছিল অনর্থক কথা না বলে কবিতা পড়া। এখানে আমি যে কোনো পাতা খুললেই এই কবিতাগুলো তুলে এনেছি। এরকম আরো অজস্র প্রশ্ন তুলে আনা সম্ভব তার কবিতা থেকে। ওর সতীর্থ কিংবা অগ্রজ কবিদের থেকে এই খানটায় তিনি আলাদা, কিন্তু একই পরিকল্পের অধিবাসী। ভাষা, ছন্দ, পরিকল্প শব্দটার জন্য আমি ডক্টর দেবের কাছে দায়ী, মানে কৃতজ্ঞ, কারণ উনি বাংলা ভাষায় এই শব্দটা তৈরি করেছেন। আমি জানি না এর আগে কেউ ব্যবহার করেছেন কিনা। ভাষা, ছন্দ, টেকনিক, দায়বদ্ধতা এই সব নিয়ে যত স্পষ্ট চিন্তা পাওয়া যাবে বাংলা কবিতায়, প্রণবেন্দুর ক্ষেত্রে সেই চিন্তা বা উদ্বেগ ওর অবস্থান বিষয়ে। ওর সতীর্থদের কবিতা, বাংলা ভাষায় প্রধান কবিদের কবিতা যত দিন গেছে কখনো বা একটা সিদ্ধান্তের দিকে, গুরুভার উন্মোচনের দিকে গেছে, কখনো কোনো বাক্যাশ্রয় খুঁজেছে। প্রণবেন্দুর আজীবনের শিল্পতত্ত্বে মূল হয়ে দাঁড়ায় একটা কনফিউশন, অস্থিরতার সূত্র। এত আত্মপ্রশ্ন আর আত্মজিজ্ঞাসায় ম্লান দেবদূত বাংলা কবিতার শরীরে ক্ষতচিহ্ন লাঞ্ছিত হয়ে দেখা দেননি। তাই তার নির্জনতার নন্দন অনেকটাই অনিশ্চিতেরও নন্দন। ওর সংকট বিষয়ক মূল যোগাযোগ, ওর সংকটের বিষয় মূলত যোগাযোগ। তাই প্রশ্নগুলো প্রণবেন্দু সাজিয়ে দেন সংলাপ ভঙ্গিতে। নিজেকে করা প্রশ্ন হয়ে ওঠে তুমিরও প্রশ্ন। এইখানেই অভিন্ন হয়ে যান ওর পাঠক আর উনি। ঠিক এই কারণেই আমরা দূরে রাখতে চাই প্রণবেন্দুকে। তার প্রশ্নগুলোর মীমাংসাহীন চেহারা আমাদের সংকটে ফেলে দেয় অনেক সময়। লিখেছিলেন তিনি, আমার নিঃসঙ্গতাকে আমি পাল্টে নিচ্ছি একটি চিৎকারে। এইখানে, এইখানে, এইখানে আমি আকণ্ঠ ডুবে আছি জীবনের ভেতর, সেখান থেকে আমি মুক্তি চাই না। অবস্থান, কোথায় আছি, কিভাবে আছি, এটাই তার বলবার কথা। এভাবে কেউ নিজের কথা বলেননি, এত সচেতন ভাবে বলেননি। তাই একটানা গুঞ্জনের মতো যে শব্দ উঠে আসছে প্রণবেন্দুর কবিতা থেকে, আমরা ভেবেছি সেই একই গুঞ্জন যদি একেবারে ওর কবিতার ভেতর থেকে শুনি, তাহলে আর শান্তি থাকে না। একটি কাকের ডাকে গোটা পৃথিবীর শান্তি ভেঙে যেতে পারে। দূর থেকে ভালোবাসা ভরা পৃথিবীর কথা আর কাছে গেলে যন্ত্রণায় দীর্ণ হওয়ার কথা একসঙ্গে ভাবলে তবেই বাংলা কবিতায় তার জায়গা স্পষ্টভাবে ধরা দেবে। কিন্তু চিন্তা আর কবিতা সে কি এক? ওই যে প্রশ্নগুলি কেবলই একটা সাদা পাতাকে ছিঁড়ে দেয়, তারই ভেতর থেকে জেগে ওঠে প্রণবেন্দুর কবিতার টেকনিক। কয়েকটি প্রশ্নের ধাক্কায় হাতুড়ি ছেনির আঘাতে যেমন সোমনাথপুরের সাদার ওপর যেমন তেমনি অন্ধকার ভেদ করে দেখা দিতে থাকে আকার। অজস্রের মধ্যে একটি দুটি টুকরো। সামনে কি কিছু আছে? হাঁটুতে থুতনি রেখে জড়সড় দেহাতি মানুষ আগুন উস্কে দিয়ে বেঁচে থাকতে চাইছে কোনো মতে। কবিতার জন্ম আমি সব টের পাই। আলিশায় একা কাক মুখে ভাঙা অন্ধকার নিয়ে বসে আছে। তার ডানার ঝাপট সোজা বুকে এসে লাগে। সে কি জানে সে আমাকে একটু একটু করে শব্দ ও ভাষার দিকে নিয়ে যায়? এভাবে সংকেত করে সবকিছু আমি লুফে নিই। যা কিছু খবর বার্তা প্রতিটি মুহূর্ত জুড়ে যা আমাকে রসদ পাঠিয়ে চলে আজীবন, কাক উড়ে যায়। আমি আমার কলম নিয়ে স্তব্ধ পাতার দিকে ঝুঁকে পড়ি একা। গম খেতে কাক ছবিটা হয়তো মনে পড়ে যাবে এই অনুষঙ্গে। প্রবল অন্ধকারের ভেতর জ্বলে ওঠে ছবি, উঠোনে দপদপ করে জেগে ওঠে জবা। শব্দ ধ্বনি ছবির ওপর পা রেখে প্রবল স্রোতের মধ্যে কোথায় গিয়েছিলেন প্রণবেন্দু? এই যাওয়াটাই কি একমাত্র ভঙ্গি?
ওই একাকিত্বের মতন আরো একটা দুটো তিনটে শব্দ আধুনিক কবিতা সূত্রে পেয়েছিলেন প্রণবেন্দু। যোদ্ধা, ওরা, উন্মাদ। তার শেষ তিন চারটি বই ওই তিন শব্দের সূত্রে পড়তে পারা যায়। আজ সে কথা ভাববো না। 1991 সালের 30শে নভেম্বর ভাস্কর চক্রবর্তী নোট খাতায় লিখছেন, পায়ের বুড়ো আঙুল দিয়ে মেঝেটা টিপে প্রণবেন্দুদা পৃথিবী ধ্বংস করতে চাইছিলেন। এখন সুস্থ, আজ শুনলাম ডাক্তার বাবুর কাছ থেকে। এত যদি বুহ চক্র তীরন্দাজ, তবে কেন শরীর দিয়েছ শুরু? মূর্খ বড় সামাজিক নয় বইতেই তো ছিল এই লাইন। গায়ের ক্ষত চিহ্নে তখন লোকটা মধ্যযুগের যোদ্ধা ছাড়া আর কি বা হবে? উন্মাদনার ডানার ঝাপট খায়নি এমন কবি বিরল। প্রণবেন্দু ওই 1991 এর পর আরো 16 বছর জীবিত ছিলেন। 3টি কবিতা বই প্রকাশ করেছিলেন। ওই পথ চলার কথা না জানলে ওর নিজেকে ভেঙে ফেলার আশ্চর্য সাহসিকতা গল্প শেষ হবে না। ভিতরে অস্ফুট জাগরণ এখন কি গুঞ্জনের মতো? এই প্রশ্ন তিনি করেছিলেন বাধা পেরোনোর গান বইতে। সেই বইয়ে এক আশ্চর্য কবিতা আছে, তার নাম কবিতা। পাগল হয়ে গিয়েছিলাম কিন্তু কাউকে বলিনি। পুষে রাখা পাগলামি, ভেতরে এক তপ্ত কটাহ, লাভার মতো মনোলাভা রঙের মাতলামি। আগুন কাকে ঠুকরে খায়, আগুন কাকে মারে? পাগল হয়ে গিয়ে আমি চিনে নিতাম দাহ। ঘূর্ণি পথ পাহাড়ে আছে, ঘূর্ণি পথ মনে। আমি ও পাগদণ্ডী দুই শূন্যে যেত মিলে। তখন হাহা খোলা হাওয়া, কখনো ঝড় ওঠে, ছবল দিত অন্ধকারে, ছবল দিত জলে। একটি রিড টিপছে কেউ, হারমোনিয়াম বাজে। হয়নি গান, পরিত্রাণ মেলেনি কোনো ভাবে। শব্দ, শুধু শব্দ ভেসে আসতো চারপাশে। প্রেতের স্বরে চমকে যেত গাছপালার পাখি। এখন আর পাগল নই, আরোগ্যের পরে কলের জল টিপটিপিয়ে পড়ছে অবসরে। একই তো এই পৃথিবী মাটি, একই তো ঘর বাড়ি। তখন কিছু বলিনি, আজ কবিতা বললাম। এই ঘূর্ণি পথ আর আমি এক হয়ে গিয়ে গড়ে তুলেছিল নতুন এক প্রণবেন্দুকে। নিজেরই সমস্ত দরজা তিনি কবিতার ভেতর সপাটে খুলে দিয়েছিলেন। ওই দরজার ভেতর দিয়ে শেষ থেকে এগিয়ে যেতে হবে ওর দিকে। তাহলে হয়তো পথের মধ্যেই কোথাও আমাদের দেখা হবে। সে সাহস কি আছে আমাদের? নতুন কবিতা কি চাইতে পারি আমরা আমাদের পত্রিকার জন্য?